একজন মধ্যবিত্ত সাধারণ লোক হঠাৎ করে হয়ে ওঠে হাজার কোটি টাকার মালিক। শুধু তাই নয়, কারিকারি অর্থের মালিক এই লোক দেশের গণ্ডি পেরিয়ে গ্লোবাল বিজনেসম্যান হিসেবেও সুখ্যাতি অর্জন করে। কিন্তু বিলাসবহুল জীবনযাপনের জন্য এই অর্থ কি সে বৈধ উপায়ে উপার্জন করেছে? আর যদি করেও থাকে তাহলে সেটা কিভাবে? এই সবই জানবো 2023 সালের মুক্তি পাওয়া চাইনিজ মুভি দ্য গোল্ড ফিঙ্গারের গল্প থেকে। মানি ইজ পাওয়ার এই কথাটা বলতে ঠিক যা বোঝায় সেটা আজকের গল্পটা দেখলে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তো চলো আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র হেনরিকে দেখতে পাই। সে একজন বড় বিজনেসম্যান, কিন্তু এখন তার ব্যবসা দেউলিয়া হয়েছে। সে পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছে। তার হাতে এখন একটা মাত্র রাস্তাই খোলা আছে, আর সেটা হলো শহর ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাওয়া। কিন্তু তার এই অবস্থা ঠিক কিভাবে হলো সেটা জানার জন্য আমাদেরকে আগে অতীতের গল্পটা জেনে আসতে হবে। সাল 1974। হংকং সরকার দুর্নীতির বিরুদ্ধে পুলিশের একটা বিশেষ টিম গঠন করে, যার নাম ছিল ICAC। কিন্তু সেই টিমও বেশ কিছু দুর্নীতিবাজ পুলিশ ছিল, যে কারণে সাধারণ পুলিশ টিম তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তাদের মধ্যে ভাঙচুর, এমনকি মারামারিও হয়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই হেনরি চাকরির খোঁজে একটা কোম্পানিতে যায়। হেনরি মূলত একজন ইঞ্জিনিয়ার ছিল, তবে সেই কোম্পানিতে কোনো ইঞ্জিনিয়ার নয়, বরং একটা পিয়নের পোস্ট খালি ছিল। তাই কোম্পানির সিইও তাকে জানায় যে এই কোম্পানিতে অলরেডি অনেক ইঞ্জিনিয়ার আছে, তাই সে হেনরিকে কোনো চাকরি দিতে পারবে না। তখন হেনরি তাকে অনুরোধ করতে থাকে এবং জানায় যে তারা একই এলাকার মানুষ, কিন্তু তাতেও সিইও রাজি হয় না। সে সাফ সাফ হেনরিকে জানিয়ে দেয় যে এটা কোনো চ্যারিটি নয়। কিন্তু তবুও হেনরি যখন তার পিছু ছাড়ছিল না, তখন সে বাধ্য হয়ে সিকিউরিটিকে ডাকে হেনরিকে বের করে দেওয়ার জন্য। এমন সময় ভিতর থেকে কেকে নামের একজন এসব দেখে হেনরিকে ডাক দিয়ে জানতে চায় যে সে হংকংয়ের বাসিন্দা কিনা। হেনরি হ্যাঁ সূচক উত্তর দিলে কেকে তাকে ভিতরে নিয়ে যায়। পরের দিন দেখা যায় কনস্ট্রাকশন ব্রোকার মিস্টার উন কেকের একটা প্রজেক্ট কেনার জন্য ভিজিটে যায়। সেখানে কেকে মিস্টার উনকে জানায় যে তার প্রজেক্টের দাম 6 মিলিয়ন, এর নিচে সে তার বিল্ডিংটা বিক্রি করতে পারবে না। কিন্তু উন শহর থেকে এত দূরের এই কনস্ট্রাকশন সাইট এত দামে কিনতে রাজি হয় না। সে কেকে $3 মিলিয়ন অফার করে, কিন্তু কেকে তাতে রাজি হয় না। এরই মাঝে কেকের ছেলে সেখানে হেনরিকে নিয়ে হাজির হয়। হেনরিকে সে মিস্টার উনের সাথে মিস্টার চ্যাং নামে পরিচয় করায়, আর জানায় যে চ্যাং একজন বড় বিজনেসম্যান। মূলত কেকে তার বিল্ডিংগুলো চড়া দামে উনের কাছে বিক্রি করার জন্য হেনরিকে দিয়ে এই প্ল্যান করেছে। প্ল্যান অনুযায়ী চ্যাং মিস্টার উনের সামনে বিল্ডিংগুলো কেনার জন্য কেকে $9 মিলিয়ন অফার করে। কেকে সেটা শুনে সাথে সাথেই রাজি হয়ে যায়। আর এসব কাণ্ডকারখানা মিস্টার উন অবাক হয়ে দাঁড়িয়ে দেখছিল। সবাই ভেবেছিল উন হয়তো 9 মিলিয়নের বেশি দাম দিয়ে কিনতে আগ্রহী হবে, অথবা নিজের বলা দামটা বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু উন এসব না করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। আর সেটা দেখে কেকেরা পুরো হতাশ হয়ে যায়, কারণ তাদের প্ল্যানটা কাজে লাগেনি। এরপর কেকের ছেলে হেনরিকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়, কিন্তু রাস্তায় হঠাৎ তারা উনের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর যখন তারা উনের গাড়িটা ওভারটেক করে চলে আসে, তখন উন তাদেরকে ফলো করতে শুরু করে। সেটা দেখে হেনরি বুঝতে পারে যে তাদের প্ল্যান কাজ করেছে। তাই সে বাড়িতে যাওয়ার বদলে একটা রেস্টুরেন্টে চলে যায়। আর তার কিছুক্ষণের মধ্যেই উন সেখানে গিয়ে হাজির হয় চেং মানে হেনরির সাথে দেখা করার জন্য। সেখানে উন হেনরিকে প্রস্তাব দেয় যে হেনরি যে বিল্ডিংটা $9 মিলিয়ন কিনতে চেয়েছিল সেটা উন আগে কিনে নিবে, সেটা যে দামেই হোক না কেন। এরপর সে 7 মিলিয়নে হেনরির কাছে সেটা বিক্রি করবে। এতে করে হেনরির $2 মিলিয়ন বেঁচে যাবে। কিন্তু হেনরি এখানে তার প্রস্তাবে রাজি হয় না। তাই উন যখন তাকে বারবার অনুরোধ করতে থাকে, তখন এক পর্যায়ে হেনরি রাজি হয়ে যায়। তবে সে 7 মিলিয়ন নয়, বরং 6 মিলিয়নে সেগুলো কিনতে চায়। হেনরির প্রস্তাব শুনে উন তাতেই রাজি হয়ে যায়, কারণ সে যদি কেকের কাছ থেকে 5 মিলিয়নেও বিল্ডিংগুলো কেনে, তাতেও তার $1 মিলিয়ন লাভ থেকে যাচ্ছে। আর এতে কেকেও তো বেশ ভালোই দাম পাচ্ছে। যাই হোক, পরদিন কেকে হেনরির সাথে দেখা করতে গিয়ে দেখে সে একটা ছোট্ট হোস্টেলে থাকে। কেকে সেখানে হেনরিকে জানায় যে উন তার কাছে গিয়ে ওই বিল্ডিংগুলো $5 মিলিয়ন কিনে নিয়েছে। আর কেকের কাছ থেকে বিল্ডিংগুলো কেনার পর উন সেগুলোকে হেনরিকে হ্যান্ডওভার করার জন্য তার দেওয়া অ্যাড্রেসে চলে যায়। সেটা মূলত একটা হোটেলের অ্যাড্রেস ছিল। কিন্তু সেখানে গিয়ে উন দেখে যে মিস্টার চেং নামে সেখানে যে লোকটা আছে সে একজন বক্সার। উন তখন মনে করে যে হেনরি হয়তো ভিতরেই কোথাও আছে, তাই সে জোর করে ভিতরে ঢুকলে অরিজিনাল চ্যাংয়ের গার্লফ্রেন্ডকে দেখে হতমম্ব হয়ে যায়। এদিকে চেং মনে করে যে উন হয়তো তার গার্লফ্রেন্ডকে ফলো করতে করতে সেখানে পৌঁছে গিয়েছে, তাই সে উনকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। উন বুঝতে পারে যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে। কেকে আর হেনরি মিলে $3 মিলিয়ন প্রপার্টি উনের কাছে 5 মিলিয়নে বিক্রি করেছে।
এদিকে হেনরির কারণে কেকের প্রফিট হওয়াতে সে খুশি হয়ে হেনরিকে কিছু টাকা দেয়, আর সেখান থেকেই হেনরির জীবনে আসে নতুন এক মোড়। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে 11 বছর পরের দৃশ্য দেখানো হয়। সেখানে আইসিএসসি এর সিনিয়র ইনভেস্টিগেটর লিউ হেনরির পুরো বিজনেস স্টোরি তার টিমের সাথে শেয়ার করছিল। তখন লিউয়ের এক টিমমেট তাকে জানায় যে কেকে এবং হেনরি বিজনেস পার্টনার ছিল, কিন্তু যখন কারমেন গ্রুপ অফ কোম্পানি দেউলিয়া হয়ে যায় তখন থেকে কেকে একদম ভেঙে পড়ে। এর মাঝে আরেকজন বলে ওঠে যে ইমিগ্রেশন রেকর্ড অনুযায়ী হেনরি এই দেশের নাগরিক নয়, সে বেআইনিভাবে এই দেশে থাকছে, তাই ভিসা ইস্যু নিয়ে তাকে অ্যারেস্ট করা যেতে পারে। তখন আরেকজন অফিসার বলে যে হংকং এবং চায়না মিলে অনেকগুলো বিল্ডিং হেনরির নামে রেজিস্টার করা, ধরতে গেলে অর্ধেক শহরটাই হেনরির, আর সেই বিল্ডিংগুলোর দাম লাখ লাখ ডলার। কিন্তু প্রশ্ন হচ্ছে একজন বিজনেসম্যানের কাছে এত টাকা কোথা থেকে এলো, কি এমন বিজনেস করে সে? আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য লিউ তার টিমকে নিয়ে ফেমাস বিজনেসম্যান হেনরিকে অ্যারেস্ট করার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে হেনরির বিলাসবহুল বাড়ি দেখে লিউয়ের চোখ ছানা বড়া হয়ে যায়। লিউ ভিতরে গিয়ে হেনরিকে কিচেনে রান্না করতে দেখতে পায়। সেখানে সে হেনরির জন্য নিয়ে যাওয়া অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখায়। হেনরি খুব ভালো করেই জানতো যে অ্যারেস্ট ওয়ারেন্টটা কেন পাঠানো হয়েছে, কিন্তু তার মধ্যে সেটা নিয়ে তেমন কোনো রিয়াকশন দেখা যায় না। তখন লিউ তাকে জানায় যে তার জালিয়াতির জন্য 14 বছর এবং ঘুষের জন্য 10 বছরের সাজা হতে পারে। সেটা শুনে হেনরি বলে ওঠে সে একজন বিজনেসম্যান, আর সে সব দিক ঠিক রেখেই বিজনেস করে, তাই তাকে জেলে ঢুকানোটা এত সহজ নয়। আর যদি এমন কোনো সিচুয়েশন তৈরিও হয় তখন টাকা দিয়ে সেটা সলভ করা সম্ভব। হেনরির কনফিডেন্স দেখে লিউ বেশ অবাক হয়। এরপর লিউ তাকে জানায় যে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হবে। সেটা শুনে হেনরি এবার একটু টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারে যে লিউ তাকে অ্যারেস্ট করবেই, তাই সে আর কথা বাড়ায় না। তবে সে একটা শর্ত দেয় যে তার হাতে হ্যান্ডক্যাপ পরানো যাবে না। তাই লিউ তার কোমরে শিকল বেঁধে থানায় নিয়ে যায়। সেখানে তার সাথে জড়িত বাকিদেরও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সবাইকে দেখার পর হঠাৎ হেনরি অদ্ভুতভাবে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে হেনরি দেখে যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সে তার ব্যক্তিগত উকিলকে দেখে জানতে চায় সে কত সময় ধরে এভাবে পড়ে আছে। উত্তরে উকিল জানায় 48 ঘন্টা ধরে। জ্ঞান ফিরতে দেখে লিউ তার দিকে এগিয়ে যায়, কিন্তু হেনরির উকিল তাকে বাধা দেয়। লিউ তখন দূর থেকেই হেনরিকে জিজ্ঞেস করে যে সে কেন এসব অপরাধ করেছে। তখন হেনরি বলে দেয় যে তার অপরাধের পর্যাপ্ত প্রমাণ লিউয়ের কাছে নেই, তাই সে হেনরিকে অপরাধী প্রমাণ করতে পারবে না। কিন্তু লিউ তখন একটা ফাইল খুলে বলতে শুরু করে যে 1975 সালে হেনরি একটা ফার্ম শুরু করে এবং মাত্র 3 বছরে সে বিলিয়নার হয়ে যায়। আর এখানেই সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হেনরি এবং কেকে সরকারের কাছে একটা ফ্যাক্টরি বিক্রি করে $7 মিলিয়ন পেয়েছে। সেখানে তাদের $3 মিলিয়ন লাভ হয়েছিল, আর সেটা কেবল হেনরির জন্যই সম্ভব হয়েছে। তাই কেকে খুশি হয়ে তাকে $1 মিলিয়নের একটা চেক দিয়ে দেয়। তখন হেনরি ভাবতে থাকে যে 1 বছর আগেই সে হংকংয়ে একটা চাকরির জন্য মানুষকে অনুরোধ করে বেড়াচ্ছিল, অথচ এখন সে একজন বিজনেসম্যান। এরপর কেকে তাকে একটা বিল্ডিং দেখিয়ে বলে এটা হচ্ছে দ্য গোল্ডেন হিল হাউস। এটা হংকংয়ের সবথেকে দামি অফিস বিল্ডিং। 10 বছর আগে একটা ব্রিটিশ কনস্ট্রাকশন ফার্ম বিল্ডিংটা বানায়, কিন্তু তারা এই বিল্ডিংয়ের মালিকানা ধরে রাখতে পারে না। তবে এখন আবারও এই বিল্ডিংটা তাদের দখলে গিয়েছে। তখন হেনরি বিল্ডিংয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে হংকং কত অদ্ভুত, কত মানুষ লড়াই করছে একটা অফিস বিল্ডিংয়ের জন্য। এরপর একদিন গোল্ডেন হিল হাউসের চেয়ারম্যান এই প্রেস্টিজিয়াস বিল্ডিংটা ফিরে পাওয়ার খুশিতে একটা পার্টির আয়োজন করে। সেই পার্টিতে কেকে হেনরিকে নিয়ে যায়। সেখানকার জাঁকজমক দেখে তারা দুজনেই বেশ ইমপ্রেস হয়ে যায়। তবে তারা মূলত সেখানে গিয়েছিল অন্য উদ্দেশ্যে। সেই পার্টিতে দেশের অনেক বড় বড় বিজনেসম্যান এবং পলিটিশিয়ানরা এসেছিল, আর কেকেরা সেখানে গিয়েছিল তাদের সাথে পরিচিতি বাড়াতে। সেখানে কেকে সবার সাথে হেনরির পরিচয় করিয়ে দিতে থাকে এবং হেনরি তাদের সবাইকে নিজের বিজনেস কার্ড দিতে থাকে। তাদের আশা ছিল যে ওই লোকগুলোর মধ্যে অন্তত কয়েকজন তাদের বিজনেসে ইন্টারেস্ট দেখাবে। কিন্তু পার্টি শেষে হেনরি দেখতে পায় তার দেওয়া সব কার্ডগুলো ফ্লোরে পড়ে আছে। সেটা দেখে সে ভীষণ কষ্ট পায় এবং তার মনে একটা জেদ তৈরি হয়। আর এই জেদের কারণেই যা কিছু ঘটে তা দেখে আপনার মাথা ঘুরে যাবে। যাই হোক, কিছুদিন পর হেনরি একটা ছোট্ট ফ্ল্যাট কিনে সেখানে নিজের অফিস সেট আপ করে। তখন সেখানে একটা মেয়ে জবের জন্য কথা বলতে আসে। হেনরি মেয়েটার সিভি দেখে জানতে পারে তার নাম হলো কারমেন। সেখানে হেনরি তার টাইপিং স্পিডের একটা টেস্ট নেয়। কারমেনের টাইপিং স্পিড দেখে হেনরি ইমপ্রেস হয়ে যায়। তবে সে কারমেনকে অফিস জবের বদলে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অফার দেয়, আর তার বেতন ধরে $8,000। কারমেনের কাছে ব্যাপারটা আজব লাগলেও সে রাজি হয়ে যায়, কারণ বেতনটা তার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ছিল। এরপর হেনরি কারমেনকে জানায় যে তার কোম্পানিটা এখনও রেজিস্ট্রেশন করা হয়নি, তাই সে কারমেনকে কোনো ফর্মাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে না।
তো কার্মেন জবে জয়েন করার পর হেনরি তাকে নিয়ে তার কোম্পানি রেজিস্ট্রেশন করতে যায়। সেখানে কার্মেন দেখে যে হেনরি তার কোম্পানির নামটা কার্মেনের নামে রেখেছে। সেটা দেখে কার্মেন ভীষণ অবাক হয়, কিন্তু হেনরির সাথে এই ব্যাপারে কোনো কথাই বলে না সে। আর এরপর থেকে হেনরি কার্মেনের নামেই এক এক করে কোম্পানি দাঁড় করাতে থাকে। ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে প্রপার্টি ম্যানেজমেন্ট কোনো সেকশনই হয়তো বাদ রাখে না সে। দেখতে দেখতে হেনরি হয়ে ওঠে হংকংয়ের বিজনেস টাইকুন। আসলে লিউ মূলত জিজ্ঞাসাবাদের সময় কেকের ছেলে এবং কার্মেনের কাছ থেকে হেনরির অতীতের এই ঘটনাগুলো জানতে পেরেছে। তবে এসব শুনে লিউয়ের মনে একটা প্রশ্ন জাগে। সে কার্মেনের কাছে জানতে চায় যে তার এবং হেনরির মধ্যে আসল সম্পর্কটা কি, মানে তাদের মধ্যে কি শুধু প্রফেশনাল রিলেশনই ছিল নাকি তার থেকে বেশি কিছু। আর এমন প্রশ্ন করার কারণ হচ্ছে, কোনো মানুষ তো আর এমনি এমনি তার সব কোম্পানি কোনো র্যান্ডম মেয়ের নামে বানাবে না, তাই না? লিউয়ের এমন প্রশ্নে কার্মেন চুপ থাকলেও হেনরি নিজেই তাদের গল্পটা লিউকে শোনাতে শুরু করে। মূলত কার্মেন জবে জয়েন করার পর হেনরি একদিন তাকে একটা প্রপার্টির নিলামে পাঠায়। সেখানে কার্মেন বড় বড় বিজনেসম্যানদের সাথে টেক্কা দিয়ে বিট করে, কিন্তু টাকার অ্যামাউন্ট যত বাড়তে থাকে কার্মেনের হার্টবিটও তত বাড়তে থাকে। আর অবশেষে সে সবার থেকে বেশি টাকা বিট করে প্রপার্টিটা কিনে নেয়। তবে সেখান থেকে ফিরে সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এত টাকার প্রপার্টি কিনেছে। সে তো এত টাকা কখনো চোখেই দেখেনি। কার্মেনের এক্সাইটমেন্ট দেখে হেনরি গিয়ে তাকে শান্ত করে। তখন কার্মেন তাকে খুশিতে জড়িয়ে ধরে আর তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়। হেনরি কার্মেনকে প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিল, তাই তার কাছেও ব্যাপারটা ভালো লাগে। আর এটাই কারণ ছিল কার্মেনকে অফিস জবে না নিয়ে নিজের পার্সোনাল সেক্রেটারি বানানোর এবং একের পর এক তার নামে কোম্পানির নামকরণ করার। এরপর লিউ হেনরির কাছে আবারও জানতে চায় যে কোম্পানির শেয়ার বিক্রি করে এত টাকা সে কিভাবে আয় করল। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই হেনরি অনেকগুলো কোম্পানির মালিক হওয়ার পর একদিন সে মিস্টার উনের সাথে দেখা করতে যায়। কিন্তু উন হেনরিকে দেখেই রেগে যায়, কারণ হেনরি তো তাকে বোকা বানিয়েছিল এবং বক্সার চ্যাংয়ের হাতে মার খাইয়েছিল। উনকে রেগে যেতে দেখে হেনরি তার কাজের জন্য ক্ষমা চায় এবং তাকে নতুন একটা অফার দেয়। সে উনকে জানায় যে উন এখন তার যে কোম্পানিটা সেল করতে চাচ্ছে সেটা সে কিনতে চায়। সেটা শুনে উন তার এক বিশ্বস্ত লোকের সাথে হেনরির পরিচয় করিয়ে দেয়, যার নাম হলো রেন। শেয়ার মার্কেটের উপর বেশ ভালো দখল আছে লোকটার। এরপর উন হেনরির কাছে তার অফারের ব্যাপারে জানতে চাইলে হেনরি বলে যে উনের কোম্পানির শেয়ারের দাম যেখানে $1.25 করে, সেখানে সে উনকে $2.5 করে দেবে। আর টোটাল অ্যামাউন্ট হবে $100 মিলিয়ন। এমনকি সেই কোম্পানির 50% শেয়ারও সে উনকে দিয়ে দিবে। সেখানে দাঁড়িয়ে থাকা রেন এই অফার শুনে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। তারপর পরদিন শেয়ার মার্কেটে উনের সেই কোম্পানির শেয়ার বেচাকেনা শুরু হয়। শুরুর দিকে সেই কোম্পানির সব শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে, আর এটা দেখে হেনরি সেটার সব শেয়ার কেনার জন্য মরিয়া হয়ে যায়। কিন্তু রেনের চালাকির কারণে হেনরি সব শেয়ার কিনতে পারছিল না। হেনরি তবুও অনেকগুলো শেয়ার বেশি দাম দিয়ে কিনে নেয়, কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখে যে শেয়ারগুলোর দাম একদম নিচে নেমে যাচ্ছে। আর এটা দেখে হেনরির মাথায় আকাশ ভেঙে পড়ে। আর হেনরির এই পরিস্থিতি দেখে রেন অনেক খুশি হয়ে যায়, কারণ সেই তো কৌশল করে প্রথমে শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছিল, যাতে হেনরি শেয়ারগুলো কেনার জন্য পাগল হয়ে যায়। আর পরে গিয়ে রেন নিজেই আবার শেয়ারের দামগুলো কমিয়ে দিয়েছিল। আসলে সে উনের পক্ষ থেকে হেনরির উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজটা করেছে। তবে এখানে তার স্কিল দেখে হেনরি ইমপ্রেস হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে রেনকে তার কোম্পানির এক্সচেঞ্জ দেখাশোনা করার জন্য রাখবে। এতে করে হেনরি তার কোম্পানির ভ্যালু শেয়ার মার্কেটে বাড়িয়ে বেশি টাকায় শেয়ার বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে। তাই সে রেনের সাথে গিয়ে পার্সোনালি দেখা করে আর তার সাথে কাজ করার অফার করে, কিন্তু রেন তাকে অপমান করে ফিরিয়ে দেয়। তখন হেনরি রেনকে নিজের কোম্পানিতে নিতে নতুন ফাঁদ পাতে, আর এই ফাঁদে হেনরির মূল অস্ত্র হয় কার্মেন। কার্মেনের সৌন্দর্যের মোহে পড়ে রেন হেনরির বিছানো ফাঁদে পা দেয় আর হেনরির কোম্পানিতে জয়েন করে। এরপর রেনের স্কিল কাজে লাগিয়ে হেনরি খুব অল্প সময়ের মধ্যে তার সব কোম্পানির শেয়ার ভ্যালু বাড়িয়ে নেয়। এরপর একদিন রেন হেনরির কাছে জানতে চায় যে সে তার কোম্পানির শেয়ারের দাম কত উপরে নিতে চায়, 500 মিলিয়ন নাকি 1 বিলিয়ন। তখন হেনরি উত্তর দেয় যে সে তার কোম্পানির শেয়ারের দাম এতটাই বাড়াতে চায় যেন আমেরিকার মতো তার শেয়ারের টাকার জন্য প্রিন্টিং প্রেসের প্রয়োজন পড়ে। তখন রেন বলে ওঠে যে আমেরিকানদের কাছে শেয়ার ভ্যালু বৃদ্ধি করে প্রিন্ট মানি ছাপানোর জন্য অনেক প্রপার্টি আছে, কিন্তু হেনরির কাছে এমন কি আছে? তখন হেনরি রেনকে দ্য গোল্ডেন হিল হাউস দেখিয়ে বলে তার কাছে এটা আছে। আসলে গোল্ডেন হিল হাউসের মালিক হওয়াটাই ছিল হেনরির স্বপ্ন। সে গোল্ডেন হিল হাউসের পুরোটাই কিনতে চায়। সেটা শুনে রেন অবাক হয়ে যায়, কারণ ওই বিল্ডিংয়ের মাত্র একটা ফ্লোর কিনতে গেলেও বড় বড় বিজনেসম্যানরা চিন্তায় পড়ে যায়। কিন্তু হেনরি তাকে জানায় যে যেটা কেউ পারবে না সেটা সেই করে দেখাবে। তাদের কথা বলার মাঝখানেই সেই গোল্ডেন হিল হাউসের টপ ম্যানেজমেন্টকে নিয়ে মিস্টার উন সেখানে আসে। আসলে উন খবর পায় যে গোল্ডেন হিল হাউসের চেয়ারম্যান বর্তমানে অর্থ সংকটে আছে,
তাই সে গোল্ডেন হিল হাউস বেশ কম দামে বিক্রি করে দিবে, আর সেটা এখন হেনরির কোম্পানি কিনতে যাচ্ছে। এই কথা শুনে রেন পুরো অবাক হয়ে যায় এবং হেনরিকে গোল্ডেন হিল হাউসের চেয়ারম্যান হিসেবে ডাকে। কিন্তু হেনরি তাকে জানায় যে সে নয়, বরং এখন থেকে তার সব কোম্পানির চেয়ারম্যান কারমেন হবে। এই কথা শুনে কারমেন অবাক হয়ে যায়। এরপর অফিসিয়ালি সবার সামনে কারমেনকে নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। সেখানে কারমেন জানায় কারমেন গ্রুপ 600 মিলিয়নের বিনিময়ে এই গোল্ডেন হিল হাউস কিনে নিল। এরপর সিন শিফট হয়ে বর্তমানে আসলে দেখা যায় জিজ্ঞাসাবাদের সময় রেন এই বিষয়গুলো লিউকে জানাচ্ছে। সেই সাথে সে এটাও জানায় যে গোল্ডেন হিল হাউস কেনার পর বড় বড় প্রপার্টি ডিলাররা সেটা কেনার জন্য $1.1 বিলিয়ন পর্যন্ত অফার করে, আর এতে করে কারমেন গ্রুপের শেয়ারের দামও দ্বিগুণ হয়ে যায়। ফলে পরবর্তীতে তারা গোল্ডেন হিল হাউসের এই ডিলে মোট $1 বিলিয়ন প্রফিট করে। তো এরপর লিউ কারমেনের কাছে জানতে চায় যে কারমেন গ্রুপের শেয়ার বিক্রির আগেই তো হেনরি 100 মিলিয়নের বেশি অর্থ খরচ করেছে কোম্পানি এবং প্রপার্টি কেনার জন্য, তাহলে সেই অর্থ হেনরি কোথায় পেয়েছে? তখন কারমেন বলে লিউ হয়তো ভুলে যাচ্ছে যে তাদের একটা ট্রাভেল এজেন্সিও আছে। মূলত সেই ট্রাভেল এজেন্সি থেকে তাদের বেশ ভালোই আয় হচ্ছিল। এর মধ্যে একদিন হেনরির সাথে হংকংয়ের এক ধনী মেয়ের দেখা হয়। হেনরি কোনোভাবে তাকে ইমপ্রেস করে ফেলে। তখন সেই মেয়েটা তাকে কোম্পানির ফাইন্যান্সিয়াল সুপারভাইজার বানিয়ে নেয়, আর সেখান থেকেই মূলত $1 বিলিয়ন ট্রাস্ট ফান্ড কালেক্ট করা হয়। এরপর লিউ যখন এই একই প্রশ্ন মিস্টার উন এবং হেনরির আরেকজন পার্টনার রবার্টকে জিজ্ঞেস করে, তখন তারাও লিউকে কারমেনের মতো সব আজব গল্প শোনায়। আর এসব ঘটনা শুনে লিউ যখন হেনরির কাছে এসে এই ব্যাপারে জানতে চায়, তখন সে হাসতে হাসতে শেষ হয়ে যায়। লিউ তখন অবাক হয়ে তার কাছে জানতে চায় যে সে তাহলে এত টাকা কোথায় পেল। তখন হেনরি তাকে জানায় যে সে নিজের বুদ্ধির জোরেই টাকাগুলো আয় করেছে, তবে সেটা কিভাবে সেটা সে লিউকে বলে না। তবে এখানে সে লিউকে একটা অফার দেয়। সে লিউকে কনভিন্স করার চেষ্টা করে যে লিউ যদি তার কেসটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করে তাহলে সে লিউকে অনেক টাকা দেবে, কিন্তু লিউ এতে রাজি হয় না। তখন হেনরি তাকে তার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো মনে করিয়ে দেয়। সেই সাথে তার 1 মাস বয়সী ছেলে এবং কলেজ পড়ুয়া মেয়ের আমেরিকায় গিয়ে পড়াশোনার ইচ্ছার ব্যাপারেও বলে। লিউ হেনরির কথাগুলো শুনে অবাক হয়ে যায় যে সে লিউয়ের পরিবারের ব্যাপারে এত কিছু কিভাবে জানল। যাই হোক, লিউ কোনোভাবেই তার প্রস্তাবে রাজি হয় না। উল্টো হেনরিকে সে ঠাট্টা করে জানতে চায় যে সে যদি হেনরির কেসটা বন্ধ করে দেয় তাহলে হেনরির দেওয়া টাকার অ্যামাউন্টে কতগুলো জিরো থাকবে। তার কথা শুনেই হেনরি বুঝে যায় যে লিউ তার ফাঁদে পা দেবে না, তাই সে লিউকে সেখান থেকে চলে যেতে বলে, আর লিউ তখন চলে যায়। যাই হোক, সেদিন অফিস থেকে বাড়ি ফিরে লিউ দেখে যে বাড়িতে তার মেয়ে ছাড়া আর কেউ নেই। তার মেয়েও শুধুমাত্র লিউয়ের জন্য অপেক্ষা করছিল। লিউ তার মেয়ের কাছে বাকিদের কথা জানতে চাইলে তার মেয়ে তাকে বলে যে তার মা তার ছোট ভাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছে, আর সেও এখন সেখানেই যাচ্ছে। আসলে সেদিন লিউয়ের ছোট ছেলের 1 মাস পূর্তি উপলক্ষে তার ফ্যামিলি একটা ছোট্ট পার্টির আয়োজন করে। লিও সেটা জানতো এবং তার সেদিন দ্রুত বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু কাজের চাপে সে পার্টির কথা ভুলে যায়। এতে লিউয়ের ওয়াইফ মনে মনে খুব কষ্ট পায় ঠিকই, কিন্তু লিউকে কিছুই বলে না। সেখানে লিউ তার স্ত্রীকে জানায় যে তাকে একটা জরুরি কাজে দেশের বাইরে যেতে হবে। সেটা শুনে লিউয়ের ওয়াইফ একটু রেগে যায়। তখন লিউ তাকে বোঝায় যে তাকে একজন ভয়ঙ্কর অপরাধীর তদন্তের জন্য সেখানে যেতে হবে, আর এটা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সেটা শুনে লিউয়ের ওয়াইফ কান্নায় ভেঙে পড়ে, কারণ কাজের কারণে লিউ কখনোই তার পরিবারকে সময় দিতে পারত না, আর এটা নিয়ে তার ওয়াইফ এবং মেয়ে দুজনেই তার উপর রাগ করেছিল। তো পরদিন লিউ তার টিমের কাছে জানতে পারে যে হেনরির কাছে ঠিক কত টাকা আছে সেটা নাকি তার পার্টনাররাও জানে না, এমনকি কারমেনও না। কিন্তু কেসের তদন্তের জন্য তো লিউয়ের সেটা জানা খুবই জরুরি, তাই সে তার টিমকে এই তথ্য বের করার কাজে লাগিয়ে দেয়। লিউয়ের টিম অনেক ঘাটাঘাটি করে হেনরির কাছে থাকা টাকার পরিমাণ বের করে ফেলে, আর সেটা হচ্ছে 101, অর্থাৎ হেনরির শেয়ার স্টক 101%। তার প্রত্যেক কোম্পানির বার্ষিক রেভিনিউয়ের সাথে এই সংখ্যা পার্সেন্টেজ করলেই হেনরির মোট ব্যালেন্স জানা যাবে। এরই মাঝে লিউ উনের কাছ থেকে জানতে পারে যে হেনরি তার বেশিরভাগ টাকা শেয়ার স্টকে অথবা বন্ডে রাখে, আর পরে গিয়ে সেটা প্রয়োজন মতো ক্যাশে কনভার্ট করে নেয়, যে কারণে তার কাছে থাকা টাকার সঠিক অ্যামাউন্ট কেউ জানে না। অন্যদিকে সিন শিফট হয়ে ফ্ল্যাশব্যাকে দেখা যায় গোল্ডেন হিল হাউস কেনার পর হেনরির বিজনেস বেশ ভালোই চলছিল। এর মধ্যে কেকে আর তার ছেলে হংকং এবং চীনের বেশ কিছু বিজনেসম্যানদের সাথে হেনরির পরিচয় করিয়ে দেয়। সেখানে অয়েল, শিপিং, মিলস কোম্পানি সহ হোটেল, ক্যাসিনো, কনস্ট্রাকশন আর ব্যাংকের মালিকরাও উপস্থিত ছিল। তাদের বিভিন্নভাবে হেনরি এবং কেকে কনভিন্স করতে থাকে কারমেন গ্রুপের শেয়ার স্টকে ইনভেস্ট করার জন্য, আর এই কাজের জন্য হেনরি তাদেরকে মানি ব্যাক গ্যারান্টিও দেয়। এরপর শেয়ার মার্কেটে হেনরি তাদের দিয়ে নিজের কোম্পানিতে শেয়ার কিনিয়ে ইনভেস্ট করায়, যার কারণে হেনরির কোম্পানির প্রতিটা শেয়ারের মূল্য 5.8 থেকে 1 লাফে বেড়ে গিয়ে 20-এ গিয়ে থাকে। আর এই পুরো প্ল্যানে রেন হেনরিকে সাহায্য করে।
এরপর হেনরি তার ব্যবসাকে বাড়ানোর জন্য একটা বড় ইয়ট কেনে। এরপর ধীরে ধীরে তার ব্যবসার পরিধি দেশ ছেড়ে বিদেশেও ছড়িয়ে পড়ে, আর হেনরিও হয়ে ওঠে শত শত কোটি টাকার মালিক। একদিন একটা ব্রিটিশ কোম্পানি হেনরির কাছ থেকে লোন নেওয়ার জন্য আসে। তারা কার্মেন গ্রুপ থেকে প্রতি 4 মাসে 110 মিলিয়ন লোন চায়, কিন্তু হেনরি জানায় 11 তার আনলাকি সংখ্যা। তাই সে চাইনিজ লাকি সংখ্যা মানে 168 মিলিয়ন লোন দেওয়ার কথা বললে তারা খুশিতে রাজি হয়ে যায়। তবে শর্ত ছিল যে টাকাগুলো তাদেরকে সম্পূর্ণ ক্যাশে দিতে হবে। কিন্তু হেনরির কাছে থাকা টাকাগুলো তো সব স্টক হিসেবে রাখা ছিল, আর কোনো ব্যাংকই তাকে একসাথে এত টাকা ক্যাশে কনভার্ট করে দিতে পারবে না। এরই মাঝে কে আবার হেনরির কাছে গিয়ে $80 মিলিয়ন ডিমান্ড করে, তাও আবার ক্যাশে। হেনরি তখন তাকে জানায় যে তার কাছে ক্যাশ নেই, সে বরং তাকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিবে। তবে ক্যাশ টাকার কথা উঠতেই তাদের মাথায় আসে যে তারা ওই ব্রিটিশ কোম্পানিকে লোন দেওয়ার জন্য যখন একসাথে অনেক স্টক ক্যাশ করতে যাবে তখন তো তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে, আর সেটা হলে তো তারা সবাই ফেঁসে যাবে। এইসব নিয়ে কে এবং হেনরি দুজনেই চিন্তায় পড়ে যায়। এমন সময় তাদের আরেক পার্টনার রবার্ট এসে গোল্ডেন হাউসের বায়ারের ব্যাপারে জানতে চায়। রবার্ট মূলত হংকং ব্যাংকের মালিক, আর তার মাধ্যমেই হেনরি তার বেশিরভাগ টাকা ক্যাশ করত। তবে রবার্টও বুঝতে পেরেছিল যে হেনরি তার ঘাড়ে বন্দুক রেখে চালিয়ে যাচ্ছে। সে এটাও জানতে পারে যে মার্কেট ম্যানিপুলেশনের কারণে কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের বিরুদ্ধে কেস করবে, যার কারণে তাদেরকে জেলেও যেতে হতে পারে। তাই সে হেনরির কাছে তার অংশটা ক্যাশে তাকে বুঝিয়ে দিতে বলে, কারণ সে আর হেনরির সাথে কাজ করতে চায় না। তখন হেনরি তাকে ক্যাশ দেওয়ার পরিবর্তে ব্যাংক ট্রান্সফার অথবা চেক দিতে চায়, কিন্তু রবার্ট তাতে রাজি হয় না, কারণ সে খুব ভালো করেই জানত যে ওই টাকাগুলো ক্যাশে কনভার্ট করতে গেলেই সে ধরা পড়বে। অন্যদিকে কার্মেন হেনরিকে না জানিয়ে রেনের সাথে ডেটে যায়। সেখানে রেনের হোটেলে তারা দুজন রাত কাটায়। আসলে কার্মেন এবং রেন একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু হেনরি সেটা জানত না। তবে এখানে আমরা একটা অদ্ভুত রহস্য জানতে পারি। সেটা হলো সেদিন কার্মেন এবং হেনরির মধ্যে যে ঘনিষ্ঠতা হয়েছিল সেটা বেশি দূর যাওয়ার আগেই হেনরি নিয়ন্ত্রণ করে নেয়। কার্মেন তখন জানতে পারে যে হেনরি বিবাহিত এবং তার বাচ্চাও আছে। মূলত তার ওয়াইফের নামও কার্মেন হওয়ায় হেনরি কিছু সময়ের জন্য তার উপর দুর্বল হয়ে পড়েছিল। আর হেনরি যেই কার্মেনের নামে তার সব কোম্পানির নামকরণ করেছে সেটা আসলে তার ওয়াইফের নামেই। তবে হেনরির বিবাহিত হওয়ার ব্যাপারটা রেনও জানত, তাই সে অবাধে এই কার্মেনের সাথে সম্পর্কে জড়ায়। এদিকে হঠাৎ করে দেখা যায় স্টক এক্সচেঞ্জে বিশাল এক ধস নামে। হংকং ব্যাংকের শেয়ারের দাম অনেক কমে আসে। শুধু ব্যাংকই নয়, শেয়ার মার্কেটের বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্ট ক্লোজ হতে শুরু করে। এমনকি কার্মেন গ্রুপও এর থেকে বাদ যায় না। যেখানে প্রতি শেয়ারের মূল্য $20 ছিল সেটা নামতে নামতে 1-এ চলে আসে। এটা দেখে কোম্পানির শেয়ার হোল্ডাররা এমনকি রেনের মাথায়ও আকাশ ভেঙে পড়ে। এত বড় একটা কোম্পানির শেয়ার মার্কেট থেকে ধসে পড়াতে হংকংয়ের অর্থনীতিতেও খুব খারাপ প্রভাব পড়ে। তখন হেনরি মিডিয়াতে ঘোষণা করে যে কার্মেন গ্রুপের সকল শেয়ার হোল্ডারদের লসের কারণে তারা নিজেদের কোম্পানির পক্ষ থেকে তাদেরকে কিছু ভর্তুকি দিবে। সেই সাথে এটাও বলে যে গ্লোবাল আউটলুক থেকে সে খুব দ্রুত কোম্পানির শেয়ার প্রাইস রিকভার করে আনবে। যাই হোক, হেনরির পুরনো ইতিহাস শুনে লিও আবারও তদন্তের কাজে লেগে পড়ে, কিন্তু কারো কাছ থেকেই তারা সঠিক কোনো প্রমাণ পাচ্ছিল না। এরই মাঝে লিওয়ের মেয়ে তার জন্য নিজ হাতে স্যুপ বানিয়ে নিয়ে আসে। সেটা দেখে লিও ভীষণ খুশি হয়। সেই সাথে এটাও বুঝতে পারে যে আসলেই সে তার পরিবারকে সময় না দিয়ে ভুল করেছে। তাই সে তার ওয়াইফের কাছে গিয়ে ডিনারে যাওয়ার জন্য অফার করে, কিন্তু লিওয়ের ওয়াইফ তার কথার কোনো উত্তর দেয় না। এমন সময় লিওকে অফিস থেকে ডেকে পাঠানো হয়, কিন্তু এবার লিও কাজের বদলে তার পরিবারকে প্রাধান্য দেয়। সেটা দেখে তার ওয়াইফ খুব খুশি হয় এবং তার অফারে রাজি হয়ে যায়। এরপর যখন তারা ফ্যামিলি নিয়ে ডিনারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল তখনই হঠাৎ সেখানে একটা গাড়ি এসে লিওয়ের গাড়িকে ধাক্কা দেয়। লিউ গাড়ি থেকে নেমে হামলাকারীকে ধরার চেষ্টা করলে গাড়ির ড্রাইভার লিউকে অ্যাভয়েড করে গাড়িতে থাকা তার ফ্যামিলির উপর অ্যাটাক করে, আর সেই অ্যাটাকে লিউয়ের ফ্যামিলি গুরুতরভাবে আহত হয়। পরে তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। লিউ বুঝতে পারে যে এটা নিশ্চয়ই হেনরির লোকদের কাজ, তাই হাসপাতালে লিউ হেনরিকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে হেনরিকে মারার জন্য এগিয়ে গেলে তার টিমের লোকেরা গিয়ে তাকে আটকায়। তবে এমন সময় লিউয়ের ওয়াইফ গিয়ে হেনরির গালে কষে একটা চড় মেরে দেয়, কারণ সেও বুঝতে পেরেছিল যে এই কাজটা ওই লোকেরই। এরপর সে লিউকে ওয়ার্নিং দেয় যে লিউ যেন হেনরির সঠিক শাস্তির ব্যবস্থা করে। এদিকে লিউয়ের টিম একটা মার্ডারের তথ্য পায়, যেই লাশটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অডিট অফিসারের ছিল। মূলত গোপনে সে একটা ফাইন্যান্স কোম্পানির ব্যাপারে অডিট করছিল, আর সেই কোম্পানিটা থেকে হেনরিকে $10 মিলিয়ন লোন দেওয়া হয়েছিল। মূলত হাফা নামের ওই ফাইন্যান্স কোম্পানির একজন কর্মচারীর মাধ্যমে হেনরি তার ব্যবসার শুরুর দিকে অনেক ইনভেস্টমেন্ট পেয়েছিল, আর সেখান থেকেই হেনরির ব্যবসা তরতর করে বাড়তে থাকে। তবে ওই ফাইন্যান্স কোম্পানির হিসেবে গরমিল থাকায় তাদের ইনভেস্টমেন্টগুলো ইলিগাল ছিল, যে কারণে হাফা এবং হেনরির বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
আর সেই সব তদন্ত করতে এসেই যেহেতু সেই অডিট অফিসার খুন হয়, তাই লিউ এবং তার টিম প্রথমে হেনরিকেই সন্দেহ করে এবং তাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু সে কোনোভাবেই নিজের মুখ খোলে না, তাই তাকে আটকে রেখে তার দলের বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়, কারণ কারো বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। তবে পরের দিন সকালে দেখা যায় হেনরির সেই ব্যক্তিগত উকিলের লাশ সুইমিং পুলে ডুবে আছে, যেটাকে আত্মহত্যা বলা হচ্ছে। এদিকে মিস্টার উনকেও কোনো একজন কিলার গুলি করে মেরে ফেলে। অন্যদিকে কারমেন এবং রেন একটা জাহাজে করে দেশ ছেড়ে পালাচ্ছিল, কিন্তু সেই জাহাজে বিস্ফোরণ ঘটে তারা দুজনও মারা যায়। এমনকি হেনরির পার্টনার কে, যার ব্যাপারে পুলিশ কিংবা হেনরির টিমের কেউ কোনো খোঁজ জানে না, তাকে আসলে পুলিশের কাছে ধরা খাওয়ার আগেই কোনো একটা কারণে হেনরি মেরে ফেলেছিল। অর্থাৎ হেনরির সহযোগী সবাইকে মেরে ফেলা হয় যাতে তারা হেনরির বিরুদ্ধে আর সাক্ষ্য দিতে না পারে। এমনকি কেকের ছেলেকেও খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়। তবে সৌভাগ্যবশত ছেলেটা মারা যাওয়ার আগে হেনরির বিরুদ্ধে লিউকে কিছু ডকুমেন্ট দিয়ে যায়, আর সেসব প্রমাণের ভিত্তিতে লিউ হেনরিকে গ্রেফতার করে কোর্টে তোলে। কিন্তু পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকার কারণে হেনরি নির্দোষ প্রমাণিত হয়। যাই হোক, লিউ এবার সেই হাফার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে সে জার্মানের একটা জেলখানায় বন্দী আছে। লিউ তাই সেই জেলখানায় গিয়ে হাফার কাছে হেনরির ব্যাপারে জানতে চায়। লিউয়ের জোরাজুরিতে হাফা জানায় যে তার মাধ্যমে ওই ফাইন্যান্স কোম্পানি থেকে হেনরি একের পর এক লোন নেয়। প্রথম দিকে সে ঠিকঠাক লাভ দিলেও পরবর্তীতে সে আর দিতে পারছিল না, ফলে সেই লোনের ইন্টারেস্টও দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এরপর যখন হেনরির কোম্পানির শেয়ারের দাম নিচে নেমে যায়, তখন সে হেনরিকে জানায় যে হেনরিকে এত টাকা লোন দেওয়ার কারণে এখন তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। তখন হেনরি বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য নিজের উপর অ্যাটাক হওয়ার নাটক করে এবং সেই অডিট অফিসারকে হেনরির নির্দেশেই হত্যা করা হয়। এসব কথা শুনে লিউ হাফাকে হংকং ফিরে যেতে বলে হেনরির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। কিন্তু হাফা জানায় সে আর কখনোই হংকং ফিরে যাবে না, কারণ সেখানে গেলেই হেনরি তাকে মেরে ফেলবে। এদিকে হেনরির কেসটা যেই বিচারক হ্যান্ডেল করছিল সে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেটা জানার পর লিউয়ের আর বুঝতে বাকি থাকে না যে এই কাজটাও হেনরিই করেছে। এরপর 5 বছর পর হেনরিকে দ্বিতীয়বারের মতো কোর্টে তোলা হয়, কিন্তু টাকার জোরে আর হেনরির নতুন উকিলের স্মার্টনেসের কারণে এবারও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ হয় না। এভাবেই দীর্ঘ 8 বছর তার কেসটা চলতে থাকে। এর মধ্যে একদিন লিউ আবারও হাফার সাথে দেখা করতে যায়। লিউ হাফাকে জানায় যে কোর্ট থেকে তাকে হংকং ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে, তবে শর্ত একটাই, তাকে হেনরির বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। কিন্তু হাফা কিছুতেই হেনরির বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় না, তাই নিরুপায় হয়ে লিউ সেখান থেকে চলে আসে। এরপর লিউ হেনরির সাথে দেখা করতে যায়। সেখানে হেনরি লিউয়ের কাছে জানতে চায় যে সে হেনরিকে কতবার গ্রেফতার করেছে। লিউ জানায় এইবার নিয়ে 8 বার। তখন হেনরি তাকে বলে যে হেনরির কেসের পিছনে লিউ 10 বছর নষ্ট করেছে এবং এতে তার কোনো প্রমোশনও হয়নি, তাহলে এত কিছু করে তার লাভ কি হলো। তখন লিউ তাকে জানায় যে এই 10 বছরে তারা বেশ কিছু দেশে অভিযান চালিয়েছে এবং 50-এর অধিক ক্রিমিনালকে গ্রেফতার করেছে, যারা হেনরির কেসের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তাছাড়া তারা হেনরির $80 বিলিয়ন বাজেয়াপ্ত করেছে, অর্থাৎ এখন আর হেনরির পালানোর কোনো উপায় নেই। এরপর আমরা দেখতে পাই শেষবারের মতো হেনরিকে কোর্টে তোলা হয় এবং হাফা সাক্ষ্য দেয়। তখন হেনরিও বাধ্য হয়ে সবার সামনে তার অপরাধ স্বীকার করে নেয়, যার ফলে হেনরিকে 3 বছরের সাজা দেয়া হয়। সেটা দেখে লিউ আর তার ওয়াইফ ফাইনালি শান্ত মনে বাড়ি ফিরে আসে। আর শেষে দেখানো হয় কয়েক বছর পর সেই কারমেন গ্রুপের মূল শেয়ার হোল্ডাররা তাদের টাকা ফেরত পায়, যেটা সত্যিই ভালো লাগার, কারণ এটা হংকংয়ের একটা সত্য ঘটনা। যদিও আমাদের দেশে কোনো কোম্পানির অ্যাকাউন্ট একবার সিজ করা হলে সেই টাকা গ্রাহকরা আর পায় বলে মনে হয় না। যাই হোক, আজকের গল্পটার মাধ্যমে আমাদের আবারও জানানো হয় যে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে, সেটা আজ হোক বা কাল। তবে আমার মতে হেনরির আরও বেশি সাজা হওয়া উচিত ছিল। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এমন সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব